বলতে বলতে সে একা একাই চুপ হয়ে যায়। দুজনের হাতের কফি এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তারা সেটা পানও করতে চাচ্ছে না। ইমামা ড্যাশবোর্ড থেকে টিস্যু নিয়ে চোখ মুছল। সালার নিঃশব্দে তার হাত থেকে কফির কাপ নিয়ে নিল। রাস্তার পাশে ময়লার ঝুড়িতে কাপগুলো ফেলে সালার পুনরায় গাড়িতে এসে বসে। গাড়ি স্টার্ট করতে করতে সে ইমামাকে জিজ্ঞেস করল, আরেক কাপ কফি দেব? না। ফলে বাসায় ফেরার কথা যেন অস্বাভাবিক নীরবতায় সিদ্ধান্ত হয়ে গেল। অফিসের একটু কাজ আছে আমার, তুমি ঘুমিয়ে পড়ো। সালার পোশাক পাল্টে না ঘুমিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি অপেক্ষা করব, ইমামা তাকে বলে। না, আমার একটু দেরি হবে। সালার ইমামার হাতে ধরা উপন্যাসটি না দেখার ভান করে বলে। সেটি সে রাতে পড়ার জন্য নিয়ে এসেছে। সালারের আসলেই অফিসের একটু কাজ বাকি আছে, কিন্তু স্টাডি টেবিলে বসতেই সে বুঝতে পারে কাজটি করতে তার মন টানছে না। কিছুক্ষণ সে ল্যাপটপ খুলে টেবিলে বসে রয়। তারপর হুট করে উঠে গেস্ট রুমে চলে এলো। লাইট জ্বালাতেই বইপত্রে ঠাসা আলমারিটি তার চোখে পড়ে। সেটি দেয়াল ঘেঁষে দাঁড় করানো। এই বইগুলো ইমামা কয়েক ঘন্টা আগেই ওখানে রেখেছে, অত্যন্ত যত্ন সহকারে ও পরিচ্ছন্ন হাতে। লেখকদের নাম অনুসারে দাগগুলো সে আলাদা আলাদা করে ভাগ করে রেখেছে। এতক্ষণ এগুলো তার কাছে ইমামার বইপত্র হিসেবেই ছিল, তাই এগুলোর প্রতি তার গুরুত্ব ছিল। কিন্তু এই মুহূর্তে তার এই ভুলগুলো আরব সাগরে নিয়ে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। সেটা না পারলেও অন্তত পাঞ্জাবের রাভি নদীতে নিয়ে ছুড়ে দিতে তো পারবে। তার কাছে এখন এগুলো আর বই নয়, ফালতু আবর্জনা। আমার স্বপ্নের সেই মনের মতো জীবন, যেখানে সে জালালুন নিসার সাথে কাটাতো সেই ১,৫০০ প্রেম কাহিনীর উপন্যাসের নায়ক নায়িকাদের প্রেম কাহিনী নয়, ওগুলো বরং দুটি চরিত্রের প্রেম কাহিনী। আর সেটা হলো ইমামা আর জালালের। মহান ব্যক্তিত্বের জন্য সবসময় উদার হৃদয় আর সহনশীলতার প্রয়োজন হয় না। মাঝে মাঝে অবুঝের মতো ভাব নিয়ে এড়িয়ে যাওয়াও জরুরি। তাকে সাজানো ওই বইপত্রগুলো সে আর সহ্য করতে পারছে না। মা এমন অকপট স্বীকারোক্তির পর কোনো স্বামী এগুলো সহ্য করতে পারবে না, সেও তো তার স্বামী। সালার বইগুলো তার ঘরে রাখতে চাচ্ছে না। সে চাইলে এমনটা করতেও পারত। মা তার স্ত্রী, কয়েকদিন কান্নাকাটি মান অভিমান করে ঠিক হয়ে যাবে। তার এতটাও অধিকার নেই যে সালারের অসম্মতি সত্ত্বেও বইগুলো সে এখানে রাখতে পারবে। সে নারী, জেদ করতে পারে, কিন্তু স্বামীর অমতে গিয়ে কিছু করতে পারবে না। আর সে পুরুষ, তার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য কোনো জেদ ধরার প্রয়োজন নেই, কারণ এটা তার ঘর, এটা তার পৃথিবী। এখানে সে কারো শর্ত মেনে চলে না, আর না এভাবে জীবন কাটাবে। তারা ইচ্ছা অধিকার নিয়ে পৃথিবীতে আসে, আর ইচ্ছা অধিকার নিয়েই জীবন কাটায়। তো এ বিষয়ে সবচেয়ে সহজ সমাধান হলো সমাজ ও মস্তিষ্কের সমাধান, আর কঠিন সমাধান হলো হৃদয়ের সমাধান। হৃদয় বলছে, বাদ দাও এসব, তুমি জানো এটি বিষের ঢোক, তবু গিলে ফেলো। হৃদয় না বললেও সে এই জিনিসগুলো তার বাসা থেকে ছুঁড়ে ফেলতে পারবে না। এগুলোর মালিক তো ইমামা। যে বইগুলো একসময় ইমামার ক্ষতের মলমের মতো প্রশান্তি দিয়েছিল, এগুলো সে ফেলে দিতে পারে না। এসব গল্পে সে যাকেই কল্পনা করুক না কেন, কিন্তু তাতে লেখা আছে ইমামার নাম। এটা সেই নাম যা তার আত্মার অংশ। ধৈর্য অনেক প্রকারের হয়, কিন্তু কোনো প্রকার আসান নয়। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালার কথাটি ভাবল, তারপর লাইট অফ করে রুম থেকে বেরিয়ে যায়। সালার কিং চেয়ারে বসেছিল সেই। ইমামাটাকে চমকে ওঠে। ইমা এখনো দরজায় দাঁড়িয়ে আছে। তুমি এখনো ঘুমাওনি? আমার কারণে চিন্তিত? তাহলে সে বুঝতে পারল অবশেষে। সালার তার মুখের দিকে তাকিয়ে ভাবে, দেখল তার চোখে এক অদ্ভুত ভয় ও অস্থিরতা কাজ করছে। তার গায়ে নাইটি আর ওপরে
পশমি শাল জড়ানো। সালার জবাব দেওয়ার পরিবর্তে চেয়ারে পিঠ ঠেকিয়ে সোজা হয়ে বসে থাকে দেখতে লাগে। এখন সে চেয়ারে ঝোলানো বন্ধ করে দিয়েছে। তার নীরবতা ইমামাকে আরও অস্থির করে তুলল। তোমার পরিবার কিছু বলেছে? কিংবা আমার পরিবারের কেউ কিছু বলেছে? ইমামা এসব কি ভাবছে? সালার আনমনে দীর্ঘ শ্বাস ফেলে। হায়, কারণ যদি এটাই হতো, ওটা না হতো যেটা প্রকৃত কারণ ছিল। আমার পরিবার কি বলবে, আর তোমার পরিবারই বা কি করবে? সালার মৃদু গলায় তাকে জিজ্ঞেস করে। মা ওভাবেই বিক্ষিপ্ত মনে ওখানে দাঁড়িয়ে রয়, যেন এই প্রশ্নের উত্তর তার নিজেরই জানা নেই। কিন্তু সালার চুপচাপ তাকে দেখতে থাকে এমনভাবে যেন ইমামার মনে হয় সালার মিথ্যে বলছে। সালার অবাক হচ্ছে যে ইমামা কী সব দুশ্চিন্তা মাথায় নিয়ে বসে আছে। এই মুহূর্তে ইমামার প্রতি তার দয়া হতে লাগে। এখানে আসো। সালার সোজা হতে হতে তার বাম হাত ধরে টানল। সে দ্বিধান্বিত হলো, থমকালো, তারপর তার কোলে আবদ্ধ হয়ে গেল। সালার তার উভয় হাত তার শালের ভিতর ঢুকিয়ে শালটি তার গায়ে আরও সুন্দর করে জড়িয়ে তার পিঠে ছোট বাচ্চার মতো চাপড় দিল, কপালে চুমু খেল। কেউ কিছু বলেনি, কেউ কিছু করেনি। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত। আর কখনো কিছু হলেও সেটা আমি দেখে নেব। তুমি এখন এসব নিয়ে দুশ্চিন্তা বাদ দাও। তাহলে তুমি চিন্তিত কেন? আমার ব্যক্তিগত অনেক সমস্যা আছে। সালার বিড়বিড়ালো। বাহুতে জড়ানো ইমামার মাথা তুলে তার চেহারা দেখার চেষ্টা করে। বিয়ের এতদিনে এই প্রথম সে সালারকে এমন গম্ভীর দেখছে। সালার, তুমি? আমি চিন্তিত নই, আর হলেও সেটার কারণ তুমি নও। আর আমাকে কখনো এই প্রশ্ন করবে না। আমার কথা পূর্ণ হওয়ার আগেই সালার তার কথা থামিয়ে একটু কঠিন স্বরে উল্টো তাকে শাসিয়ে দিল। ইমামা যেন তার মন পড়তে চেষ্টা করছে। সে কতক্ষণ কিছুই বলতে পারে না। তার ভঙ্গিমা ছিল অনেক কঠিন। সালার সেটা বুঝতে পারে। কি বলছিলে তুমি? রান্নাঘরের কিছু জিনিসপত্র লাগবে। সালার এবার অসম্ভব কোমল স্বরে প্রসঙ্গ পাল্টালো। ইমামা পুনরায় তাকে ওই জিনিসগুলোর নাম বলল। আগামীকাল রাতে যাব এসব কিনতে। ইমামা এবার কিছুই বলে না। সালারের বুকে মাথা রেখে দেয়ালে টানানো সফট বোর্ডের দিকে তাকায়। সেখানে অনেক নোটস, ডেডলাইনের তালিকা ও অদ্ভুত অদ্ভুত কিছু ইন্ডেক্স সংবলিত চার্ট দেখতে লাগলো। তারপর সে সালারকে জিজ্ঞেস করে, ব্যাংকে তুমি কি করো? সালার এক মুহূর্তের জন্য চমকালো। তারপর সে তার দৃষ্টি অনুসরণ করে বোর্ডের দিকে তাকায়। আমি অনর্থক কাজ করি, সে বিড়বিড়ায়। আমার কাছে ব্যাংক কখনোই ভালো লাগে না। মামা বুঝতেও পারছে না সে কেমন ভুল সময় ব্যাংক সম্পর্কে তার মন্তব্য পেশ করেছে। জানি তুমি ডাক্তার পছন্দ করো। সালারের ভঙ্গিতে শীতলতা ছেয়ে যায়। হ্যাঁ, ডাক্তার আমার কাছে ভালো লাগে। ইমামা সরল মনে বোর্ডের দিকে তাকিয়ে অনুভূতি শূন্যভাবে একজন ব্যাংকারের বুকে মাথা টিকে কথাটি জোর দিয়ে বলে। এটা বলার সময় ইমামার সালারের কথা মনে পড়ে না, কিন্তু সালারের পড়ল। কই, তুমি আমাকে বললে না তো ব্যাংকে তুমি কি করো? ইমামা পুনরায় জিজ্ঞেস করে। আমি পাবলিক রিলেশনশিপ সেক্টরে আছি। এই মিথ্যেটি সে কেন বলল তা সে নিজেও জানে না। ইমামা অনাকাঙ্ক্ষিতভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এটা তবুও ভালো হয়েছে তুমি সরাসরি ব্যাংকিংয়ে জড়িত নও। তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছো সালার? গণসংযোগ নিয়ে। সে একের পর এক মিথ্যে বলতে থাকে। এই সাবজেক্ট আমার খুব পছন্দ। তোমার অন্য কিছু হওয়া উচিত ছিল, অর্থাৎ ডাক্তার। সালার জ্বলে ওঠে, কিন্তু ইমামা খিলখিলিয়ে হাসল। গণসংযোগ নিয়ে পড়ে তো আর ডাক্তার হতে পারবে না। সালার জবাব দিল। ইমামা যদি তার মুখের দিকে একবার তাকাতো তাহলে এমন মন খুলে যা তা বলে যেত না। আমি ডাক্তারদের ঘৃণা করি।
সালার শীতল গলায় বলে। ইমামা আচমকা তার বুক থেকে সরে পড়ে। কেন? সে অবাক হয়ে সালারের মুখ দেখতে লাগে। সালারের চেহারা একদম প্রতিক্রিয়াহীন। ইমা অন্তত তা পড়তে সক্ষম নয়। এমনি। সালার কাঁধ কুঁচকে অত্যন্ত উদাসীনভাবে বলে, এমনি কিভাবে হয়? কোনো কারণ অবশ্যই আছে। ইমা অপ্রস্তুত হয়ে বলে, তুমি ব্যাংকার পছন্দ করো না, সেটা জানতে পারি কেন? সালার পিঠাপিঠি প্রশ্ন করে। তারা অসৎ হয়। ইমা অসম্ভব গম্ভীর হয়ে বলে, কারা? ব্যাংকাররা? সালার অবিশ্বাস্য চোখে বলে, হ্যাঁ। ইমা এখনো গম্ভীর। সালারের বাহু থেকে বেরিয়ে সে উঠে দাঁড়িয়ে পড়ে। সালার তাকে থামানোর চেষ্টা করে না। ইমা এখন একদম কাছে গিয়ে বোর্ডটি দেখছে। তাতে লাগানো নোট ও ডেডলাইন পড়ছে। ব্যাংকাররা মানুষের অর্থ ও সম্পদ নিরাপদে রাখে। ইমা তার পেছনে দাঁড়িয়ে সালারকে গর্ব ভরে বলতে শোনে, আর অর্থ মানুষের ঈমান নষ্ট করে দেয়। ইমা পেছন না ফিরেই প্রতি উত্তর করে, তারপরও মানুষ আমাদের কাছেই আসে। সালার একই ভঙ্গিতে বলে। এবার ইমামা পেছন ফিরল। কিন্তু তারা আপনাদের ওপর ভরসা করে না। ইমামা মুচকি হাসছে, কিন্তু সালার গম্ভীর। সে চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে আছে। তারপর হেবাচকে মাথা নাড়ে। একজন অসৎ ব্যাংকার কেবল আপনার অর্থ নিতে পারে, কিন্তু একজন অসৎ ডাক্তার আপনার জীবন নিয়ে নিতে পারে। তাহলে বেশি ভয়ঙ্কর কি? এবার ইমা কিছু বলতে পারে না। কয়েক মিনিট সে উত্তর খোঁজার চেষ্টা করে, কিছুই পেল না। তারপর সে হুট করে সালারকে বলে, আমি যদি ডাক্তার হতাম তখনই কি তুমি ডাক্তারদের ঘৃণা করতে? ইমা এখন তাকে মানসিক চাপে ফেলতে চাচ্ছে। এটা ভুল, কিন্তু এখন এটা ছাড়া আর সে কী বা করতে পারে? আমি সম্ভাবনার উপর কোনো সিদ্ধান্ত দেই না, সিদ্ধান্ত দেই বাস্তবতার ওপর। যেখানে যদি বলে কোনো কিছুর অস্তিত্বই নেই, সেখানে আমি মতামত পেশ করতেও পারি না। সালার কাঁধ কুঁচকে স্পষ্ট ভাষায় বলে। ইমার চেহারা কিছুটা ধূসর হয়ে ওঠে। উত্তর ছিল অপ্রত্যাশিত। অন্তত সালারের কাছ থেকে এমনটা প্রত্যাশা ছিল না তার। আর বাস্তবতা হলো, তুমি আমার স্ত্রী, আর তুমি ডাক্তার নও। আমি একজন ব্যাংকার। সেই সাথে আমি ডাক্তারদেরকে ঘৃণা করি। সালারের স্বরের শীতলতা এবার ইমামও টের পায়। এটা কি স্বরের শীতলতা নাকি চোখের শীতল কঠোরতা? সে যাই হোক, প্রত্যুত্তরে ইমামা কিছুই বলতে পারে না, নড়তেও পারল না। গত এক সপ্তাহে সালার তো তার সাথে এভাবে কখনো কথা বলেনি। অনেক রাত হয়েছে, আমাদের ঘুমিয়ে পড়া উচিত। দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে ইমামার দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে বেডরুমে চলে গেল। সালারের মুড পরিবর্তনের কোনো কারণ সে খুঁজে পেল না। সে তো এমন কোনো বিষয় নিয়ে কথা বলেনি যে যার জন্য সালার এমন কঠিন শব্দ ব্যবহার করবে। ইমা এখনও দাঁড়িয়ে তাদের মধ্যকার আলোচিত কথাগুলো পুনরায় শুরু থেকে মনে করার চেষ্টা করে। হয়তো ব্যাংকারদের ব্যাপারে আমার মন্তব্য তার ভালো লাগেনি। ইমাম যেন পর্যবেক্ষণ করে, কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত আসতে পারল না সে। ইমামা কিছুক্ষণ পর বেডরুমে এলো। এসে দেখল লাইট অন। সালার ঘুমিয়ে পড়েছে। সে বিছানায় এসে বসে পড়ে। সারাদিন কাজ করে খুব ক্লান্ত হওয়া সত্ত্বেও এখন তার ঘুম একদম উদা হয়ে গেছে। সালারের ব্যাপারে গত এক সপ্তাহের সমস্ত আশঙ্কা তার মনে পুনরায় জেগে ওঠে। সালার তার দিকে পাশ ফিরে শুয়েছিল। ইমামাও সেদিক ফিরে বসে বসে তার মুখের দিকে তাকিয়ে রয়। সালার তার থেকে মাত্র কয়েক ফুট দূরে। ঘুমন্ত সালারকে বেশ প্রশান্ত লাগছে তার কাছে। অবশেষে পুরুষেরা এত তাড়াতাড়ি বদলে যায় কেন? এতটা ভরসাহীন হয়ে ওঠে কেন? তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ইমামা ভাবে। তার মর্মপীড়া আরও বেড়ে যায়। জীবন এতটাও নিরাপদ হয়ে ওঠেনি যতটা আমি
একটু আগে ভেবেছিলাম সালার নিশ্চয়ই গভীর ঘুমে আচ্ছন্ন নয়।